ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়ীপ্সিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের আজ 185তম পর্ব তিল তিল করে এগিয়ে চলেছে 200টি পর্বের দিকে। বড় আনন্দ লাগছে। শ্রদ্ধা জানাতে ইচ্ছে করছে, শুভেচ্ছা জানাতে ইচ্ছে করছে পবিত্র সুর মহাশয় সহ তার পুরো টিমকে, যারা নিরলস পরিশ্রমে দেশ বিদেশের সমস্ত নিবেদিতা প্রেমী মানুষের কাছে পৌঁছে দেন প্রতি রবিবার সকাল 6টায় নিবেদিতার ভারত দর্শনটিকে। মাঝে মধ্যে ব্যস্ততার মধ্যে ভুলে গেলেও তার পরের দিনেই সেটিকে আবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা তার থেকেই থাকে। শ্রদ্ধা জানাই সমস্ত সত্রীমণ্ডলীকে, দিনের পর দিন পাশে থেকেছেন যারা। নিবেদিতার ভারত দর্শনের বৈশিষ্ট্য হচ্ছে, একদিক দিয়ে নিবেদিতার ভারত প্রেম পিপাসা তৃষ্ণার্ত এক ভারত প্রতীককে তার সমস্ত দিক দিয়ে সমৃদ্ধকারী এক ভারতীয় চিন্তার সন্ধানকে বাস্তবায়ন ঘটানোর একটা ইতিহাসকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আর অপরদিকে যে ভারতীয়রা আজকের দিনে সেই ভারত প্রেমের কথা শুনে আনন্দ পাচ্ছে এবং নিজেদেরকে গর্ব অনুভব করছে, এই ভারতবর্ষকে দেখেই নিবেদিতা এসেছিলেন। ওই কুসংস্কারাচ্ছন্ন, অবৈজ্ঞানিক, বিজ্ঞান মনস্কহীন, কালা পাথরের মতো দেবতুল্য ঈশ্বর চিন্তাকে বাস্তবে টেনে নিয়ে আসার ভারতীয়দের যে সাধনা, বৃক্ষ, পাথর, নুড়ি, মাটির প্রতিমা, তার মধ্যে ঈশ্বরকে সাধনা করার যে প্রয়াস, কোন ভারতবর্ষের চিন্তায় মশগুল হয়ে ভারত প্রেমী হয়েছিলেন নিবেদিতা, সেই প্রেমে আজ আমরা উদ্বুদ্ধ হচ্ছি। শুধু নয়, বিশ্ববাসীর কাছে, যার কাছেই এ আলোচনা পৌঁছাচ্ছেন, তিনিও ভারত প্রেমী হয়ে যাচ্ছেন। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় আমার উপহার। 185টি পর্বের তিল তিল করে নবজন্মের মতো, নবপ্রভাতের মতো, নব শিশুর মতো তাকে এগিয়ে নিয়ে চলেছি। সে বোধহয় কখনো মধ্যবয়সী হবে না, কখনো সে বৃদ্ধ হবে না, চিরযুবা, চির আকর্ষণের বস্তু হয়েই থাকবে। দ্বিতীয় চাঁদ কখনো পূর্ণিমায় পৌঁছাবে না। পূর্ণিমা পৌঁছালেই তো সে যে আবার অন্ধকারে মিশে যাবে, অমাবস্যার দিকে এগোবে। তাই এ চাঁদ দ্বিতীয় চাঁদ। যেন যেটি বলছিলাম, ভারতীয়ত্ববোধ, সংস্কৃতি, নিবেদিতা, এগুলি যেন একটির পরিপূরক অপরটি। যে কোনো জাতির জীবনে কিন্তু যে মূল সুরটি থাকে, মৌলিক সুরটির তার সংস্কৃতি, এটা মানতেই হবে। সংস্কৃতি মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়, সংস্কৃতি মানুষের পরিচয় বহন করে, সংস্কৃতি মানুষকে সমৃদ্ধ করে। যুগ যুগ ধরে নানা পরিবর্তন, ওঠা পড়া, টানাপোড়েনের মধ্য দিয়ে একটি জাতি যখন চলে, তখন কিছু কিছু বৈশিষ্ট্য সেই জাতির জীবনে, তার উত্থান পতনে, ঘাত প্রতিঘাতে ফল্গু ধারার মতো নিরন্তর বয়ে চলে। এটাই তার সংস্কৃতি। সঙ্গীত, সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান, শিল্প, কলা, সব কিছুর মধ্যে ওতপ্রোতভাবে থাকে সে দেশের সংস্কৃতি। এক দেশে জন্মগ্রহণ করে কেউ যদি অন্য দেশের সংস্কৃতির মর্ম
বুঝতে চায় বা গ্রহণ করতে চায়, ভেতরে প্রবেশ করতে চায়, তবে সে কাজটা শুধু কঠিন নয়, কিন্তু তার জন্য প্রয়োজন শিক্ষা, সেই দেশের ভাবধারায় নিজেকে ভাবিত করা এবং সর্বোপরি সাধনা। কঠোর সাধনার ফলে আইরিশ এই মহিলা ভগিনী নিবেদিতার জীবনে, মননে, কর্মের মধ্যে ভারতীয় সংস্কৃতির এক রূপরেখা তৈরি হয়ে গেছিল এবং সেটি অস্থিমজ্জাগত হয়ে গেছিল ওই নিবেদিতার জীবন কাহিনীর মধ্যে। মার্গারেট থেকে নিবেদিতা এক অসাধারণ উত্তরণের কাহিনী আমরা কদিন ধরে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আজ তিনি পূর্ণ নিবেদিতা। তার ভারত প্রেম ছিল অতুলনীয়। নিবেদিতা ছিলেন স্বামী বিবেকানন্দের নিজে হাতে গড়া প্রতিমা। স্বামীজি একবার মিস ম্যাকলাউডকে বলেছিলেন, তিনি তার মানস কন্যা নিবেদিতাকে তৈরি করতেই সবচেয়ে বেশি সময় ব্যয় করেছেন। মার্গারেট ভারত সংস্কৃতির পাঠ পেয়েছেন স্বামীজির সঙ্গে হিমালয় পরিভ্রমণ করার সময়ই সবচেয়ে বেশি। আমার মনে হয় অন্তত প্রাচ্য থেকে পাশ্চাত্যের পথে দীর্ঘ সমুদ্র যাত্রায় যখন দ্বিতীয়বার যাত্রা করছিলেন, সেই অভিজ্ঞতা নিবেদিতাকে আরও বেশি পরিপুষ্ট করেছিল। রিজলি ম্যানারে যখন কয়েক মাস ধরে নিবেদিতা একসাথে কাটিয়েছেন, থাকার সময় গুরুর কাছে নিবেদিতা শুনেছেন ভারতের মহাকাব্যের গল্পগুলো, যেগুলো ভারতীয় চেতনা, ভারতীয় আদর্শের বাস্তব রূপ শুধু নয়, ভারতবর্ষের আসল স্বরূপটার শুধু বাস্তব রূপের কাছে ফুটিয়ে তোলা এবং চাক্ষুষ করা হিমালয়, উত্তর ভারত সহ ট্রেনে, খচ্চরে, পায়ে হেঁটে, কেদার বদ্রীর পথে, কখনো বা হিমালয়ের সেই হিমবাহ থেকে বেরিয়ে আসা মন্দাকিনী অলকানন্দার তীর ধরে নৈসর্গিক হিমালয়ের শৈত্যপ্রবাহের মধ্যে সুউচ্চ চিরদণ্ডায়মান তুষার তরঙ্গের মাঝে শ্বেতশুভ্র মহাদেবস্বরূপ ভারতীয় আধ্যাত্মিকতার চরম স্তম্ভগুলিকে দেখতে দেখতে নিবেদিতার অনুভূতি হয়েছিল ভারতীয়ত্ববোধের রহস্য। ভারতীয় সনাতন আদর্শের যে প্রাচীন দিনের পুরাণের গল্পগুলি তার কাছে এক একটি ভারতীয় ঐতিহ্যের বাস্তব রূপ। ভারতীয় আদর্শের, ভারতীয় সংস্কৃতির মর্মকথা তিনি একদিনে বুঝেননি। তিল তিল করে স্বামীজির কাছে, তার গুরু ভাইদের কাছে, মায়ের কাছে, সর্বোপরি শ্রী মা শারদা দেবীর কাছে, অর্থোডক্স এই সমাজের নারীদের কাছে ডরমেটারিতে থাকতে থাকতে, তাদের সাথে মিশতে মিশতে গোপালের মায়ের মতো আদর্শ চরিত্র, স্বামীজির ভাষায় প্রাচীন ভারতবর্ষের প্রতীক নিবেদিতা, এগুলির মধ্য থেকেই ভারতীয় আসল নির্যাসটুকু খুঁজে বার করেছিলেন এবং সেটিকেই ভারতীয়দের মধ্যেই বিতরণ করে দিয়েছেন, পাশাপাশি পাশ্চাত্যবাসীর মাঝে। নিবেদিতা প্রকৃত শর্তেই হয়ে উঠেছিলেন কিন্তু স্বামীজির বাণীর বাহক। এ থেকেই বোঝা যায় নিবেদিতা ভারতে এসে একদিকে যেমন দেখেছেন সমসাময়িক রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র বোস, অবনীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ প্রভৃতি দিকপাল মনীষীদের,
মহাসৌভাগ্যে পেয়েছেন শ্রী সারদা দেবীর সান্নিধ্য। আবার সাজাত্য অভিমান দূর করে তথাকথিত নেটিভদের মাঝে বাগবাজারে বসবাসকে বেছে নিয়ে অতি সাধারণ দরিদ্র ভারতবাসীর জীবনযাত্রা দেখতে পেয়েছেন সাদা চোখে, খোলা মনে। শ্রীগুরুর শিক্ষায় ভারতীয় সমাজের সঙ্গে সরাসরি যোগে তার নিজের কঠোর সাধনার সবার উপরে তার অসাধারণ মননশীলতা, মেধা তাকে ভারত মায়ের আপন কন্যা করে তুলেছিল। এটি আজকের জন্য যেমন সত্য, সেদিনেও তেমন সত্য ছিল। তিনি একটি চিঠিতে লিখেছেন, ভারত মাতা আমাকে তার নিজের সন্তানের মতো গ্রহণ করে আমার কাছে তার ঘোমটাটি তুলে ধরেছেন। সাধারণ মানুষের জীবনের অংশভাগী হওয়ার অনুমতি দিয়েছেন। কত যে দয়া করেছেন আমায়। নিজের দারিদ্র্য অথবা পূজাপাঠ কিছুই আমার কাছে, আমার দৃষ্টি থেকে তিনি কখনো লুকিয়ে রাখেননি। হে ভারত মাতা, তুমি আমারই মাতা। এই ভারত কন্যা কি সত্যি পাশ্চাত্যে জন্মগ্রহণকারী? হতেই পারে না। এগুলি পড়লেই মনে হয় নিবেদিতা যুগ যুগের জন্মের ভারতীয় ছিলেন, আমাদের থেকেও বেশি ভারতীয় ছিলেন আমার মনে হয়। এত ভারতের প্রতি শ্রদ্ধা শুধু তার গুরুর জন্মভূমি বলে? হতে পারে না। কারণ ভারতবর্ষ তার কাছে শুধু গুরুর জন্মভূমি বলে এত শ্রদ্ধা পেতে পারে না। যুগ যুগ ধরে এই ভারতবর্ষের সাধনা করেই এই ভারতীয়ত্ববোধের অধিকারী হতে পেরেছিলেন নিবেদিতা। আমার অন্তত নিবেদিতা দর্শন থেকে, নিবেদিতা চর্চার মধ্য থেকে এগুলো বেরিয়ে আসে। ভারত মাতা নিবেদিতার ভারতের সংস্কৃতিকে জানা বা চেনার দিব্য দৃষ্টি শুধু লাভ করেননি, ভারতবাসী শুদ্ধ বিশ্ববাসীকে তা নতুন করে চিনিয়ে দেওয়ার বিশেষ ক্ষমতাটাও কিন্তু নিবেদিতা অর্জন করেছিলেন এই ভারতবর্ষের থেকেই। ভারতীয় সমাজ সংস্কৃতির ধারাকে বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখে অসংখ্য চিঠি, প্রবন্ধ, বই রচনা করেছেন। তার লেখা বিশেষ করে ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ, স্টাডিজ ফ্রম ইস্টার্ন হোম, ফুটফলস অফ ইন্ডিয়ান হিস্ট্রি, ক্রেডল টেলস অফ হিন্দুইজম, civics, ideal and Indian nationalism, the master as I saw him। এই বইগুলো ভারত সংস্কৃতিকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরেছে। এটা আজকে সবাই অনুভব করছি আমরা। ভারতীয় সংস্কৃতি সম্পর্কে পাশ্চাত্য দেশবাসীর দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারতীয় মনেও কিন্তু তাদের নিজেদের সংস্কৃতি সম্পর্কে শ্রদ্ধা জাগিয়ে তুলেছিলেন এই নিবেদিতা। বিশেষ করে ওয়েব অফ ইন্ডিয়ান লাইফটা সত্যি সত্যি এত ভারতীয়ত্ববোধ, এত জাতীয়তাবোধ জাগিয়ে তুলেছেন, তখন মনে হয়নি নিবেদিতা পাশ্চাত্যের এক মহিলা এদেশে এসেছেন তাদেরকে উন্নত করতে। আসলে ভারতবর্ষের ভিতরে প্রবেশ করে নিজেকেই মনে হয়েছে সমৃদ্ধ হতে এসেছেন বা উন্নত নিজে হতে পারার একটা জায়গায় পৌঁছতে পেরেছেন, যেখানে এসে নিজে সত্যিকারের সজ্ঞান সচিন্তা তাকে ভারতীয়ত্ববোধ শুধু নয়, তাকে তার নিজস্বতায় পৌঁছাতে সাহায্য করেছে। তার উপলব্ধিগুলোকে সঠিক মর্যাদা দিতে যেন খুঁজে পেয়েছেন ভাষা, খুঁজে পেয়েছেন চিন্তা, মনন, শক্তি। এই দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফের ইংরেজি ভূমিকাতে রবীন্দ্রনাথ ভারী সুন্দর কয়েকটি কথা লিখেছেন। তিনি লিখছেন, জাতিগতভাবে আমাদের কিছু সীমাবদ্ধতা ও ত্রুটি আছে এবং তার সন্ধান পেতে একজন বিদেশির বিরাট কোনো অন্তর্দৃষ্টির প্রয়োজন হয় না। আমরা নিশ্চিত
এসব ত্রুটি নিবেদিতার নজর এড়ায়নি, কিন্তু তিনি অধিকাংশ বিদেশির মতো কোনো সার্বজনীন ধারণা করেননি। বরং তার বিরাট মন এবং ভালোবাসায় ভরা অসাধারণ অন্তর্দৃষ্টি থাকায় আমাদের সমাজ সংস্কৃতির রূপের আড়ালে আদর্শটি দেখতে পেয়েছেন। নিবেদিতার মননের কেন্দ্রবিন্দুতে সবসময় থাকত ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষ। রবীন্দ্রনাথ লিখেছেন যে বস্তুত তিনি ছিলেন লোকমাতা। এটা বারবার আমার কথার মধ্যে অনেক জায়গায় উঠে এসেছে। যে মাতৃভাব পরিবারের বাইরে একটি সমগ্র দেশের উপর নিজেকে বিছিয়ে দিতে পারে, সেটাই তার মূর্তি। তিনি যখন বলতেন আওয়ার পিপল, তখন তার মধ্যে যে আত্মীয়তার সুরটা লাগতো, আমাদের কারো গলায় তেমনটি লাগে বলে আমার অন্তত মনে হয় না। তিনি তার হৃদয়ের সমস্ত বেদনা দিয়ে এই পিপলকে বা এই পরিবারকে এবং তার পরিবারের জনসাধারণকে আবৃত করে রেখেছিলেন। এই যদি একটিমাত্র শিশু হতো, তবে একে তিনি নিজের কোলে বসিয়ে নিজের জীবন দিয়ে মানুষ করতেন, তার আঁচলে রেখে অঞ্চলে রেখে লালন পালন করতেন। লোকমাতার বিবরণের মধ্যে রবীন্দ্রনাথ এই কথাগুলোই যেন বারবার তুলে ধরার চেষ্টা করেছেন। নিবেদিতাকে সামনে থেকে দেখে তার আচরণে, ব্যবহারে, তার কর্মযোগীর চিন্তার মধ্যে এগুলোরই সন্ধান তিনি পেয়েছেন। নিবেদিতাকে স্বামীজির মতো তিনিও চেনার চেষ্টা করেছেন। নিবেদিতার হৃদয়ের সর্বোচ্চ আসনে ছিল ভারত সংস্কৃতি, এটি বলার নিষ্প্রয়োজন। তবুও বলছি, তিনি লিখছেন, হিন্দু সংস্কৃতি যেন এক বিশাল বনস্পতির, যার শিকড় অদৃশ্যভাবে মাটির নিচে থাকে ও ক্রমাগত বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়। বহু যুগ ধরে এই সংস্কৃতির নীরবে কাজ করে চলেছে বর্বরতা থেকে মানবতার উত্তরণ ঘটিয়ে। অর্থাৎ এই সংস্কৃতি নীরবে কিভাবে উত্তরণ ঘটিয়েছেন, সেটা নিবেদিতা নিজের দৃষ্টিতে অনুভব করা শুধু নয়, অপরকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। অবলীলাক্রমে পার্সি থেকে মুসলমান, খ্রিস্টান থেকে ইহুদি, ভারতবর্ষ শুধু যে আশ্রয় পেয়েছে তা নয়, তারা এদেশে এই জাতির সঙ্গে নিশ্চিন্তে সহ অবস্থান করে হাজার হাজার বছর ধরে এদেশীয় সমস্ত ভালোগুলোকে রপ্ত করার চেষ্টা করেছে। অভিজ্ঞতা থেকে নিবেদিতা আরও লিখছেন, এই জাতির চরিত্রের উন্নতির কথা যেভাবেই বলা হোক না কেন, আমি দৃঢ় নিশ্চিত যে পৃথিবীর যে কোনো জায়গার তুলনায় এখানে নৈতিকতা অনেক বেশি। ভারতবর্ষের সংস্কৃতি আধ্যাত্মিকতার উপর প্রতিষ্ঠিত, এটা আমরা যুগ যুগ ধরে ইতিহাস থেকে পেয়েছি, পুরাণ থেকে পেয়েছি, ধর্মগ্রন্থ থেকে পেয়েছি। নিবেদিতা লিখছেন, এর তিনটে সম্ভাব্য কারণ পেয়েছি আমি। প্রথম দুটি হলো হিন্দু মানসিকতায় তীব্র ভাবাবেগ ও একাগ্রতা। হিন্দুদের অনুভব শক্তির তুলনায় পাশ্চাত্যদের সেই শক্তি যেন দৈত্যের সামনে একটি বামুনের মতো। প্রাচ্য জাতির নিজস্ব এক আন্তর্জীবন আছে, যা তারা একান্ত সতর্কভাবে আড়াল করে রাখে। ইউরোপীয়রা তার খবরই রাখে না। নিবেদিতা অনুভব করেছেন পবিত্রতার অন্তর্নিহিত শক্তি এখানে আছে। যখন জীবন থেকে সব স্বার্থপরতা, ক্ষুদ্রতা, লোভ নিঃশেষে মুছে যায়, তখনই মানুষ শেখে ত্যাগ করতে। ভক্তি বা কি বুঝতে শেখে। এইসব ব্যাপারেও ভারতবর্ষের স্থান সবার উপরে। বিখ্যাত জার্মান দার্শনিক ম্যাক্স মুলার 1882 সালে
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা গিয়ে মানুষের অন্তর্জগতের উত্তরণের প্রসঙ্গে একই দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতের সংস্কৃতির উল্লেখ করেছেন। নিবেদিতা লিখেছেন, ভারতীয় সমাজের আরেকটি বৈশিষ্ট্য যে ভারতের দরিদ্র জনসাধারণের পাশ্চাত্য দেশের তুলনায় অনেক বেশি সভ্য এবং সূক্ষ্ম রুচি সম্পন্ন। কোথা থেকে পেলেন এই চিন্তা, এই ভাবনা? লন্ডনে শিক্ষা জগতে দার্শনিক সমস্ত মনীষীদের সাথে সিসেম ক্লাবে আলোচনায় রপ্ত থেকে সাংবাদিকতা করতে করতে এর সন্ধান পেয়েছেন? নিশ্চয়ই নয়। ভারতবর্ষে এসে তিল তিল করে প্রতিটি ভারতীয়র সাথে মিশতে মিশতে ভারতবর্ষের সমুদ্র হিমাচল স্বামীজির সাথে ঘুরতে ঘুরতে তাকে আবিষ্কার করেছেন, অনুভব করেছেন, তারই বই প্রকাশ করেছেন। এইসব কথাগুলি বা এইসব শব্দগুলি চয়নের মধ্যে পাশ্চাত্য সমাজে উন্নতির মাপকাঠি হলো উদ্যম, পুঁথিগত শিক্ষা ও কম বেশি আর্থিক সচ্ছলতা। আমরা যদি সভ্যতার চরম উৎকর্ষতা কি তা বুঝতে পারি, তবে আমি মনে করি আমরা সকলেই একমত হব যে আত্মসংযম অভ্যাসী সভ্যতার ভিত্তি। ভারতবর্ষের একটি চিন্তা বা সভ্যতার একটা নিদর্শন রয়েছে। ভারতবর্ষের এই জাগতিক সুখ মানুষ চায় না। আমায় টাকা দাও, আমায় পয়সা দাও, আমায় ভালো মন্দ খাবার দাও, এগুলো খুব নিম্ন চিন্তা ভাবনা। ভারতবর্ষের চিন্তার মধ্যে সবচেয়ে আনন্দের, গর্বের চাওয়া পাওয়া সেগুলি হলো আধ্যাত্মিকতা, ঈশ্বরীয় অনুভূতি, কথা, বিবেক, বৈরাগ্য, মানবিকতা, হৃদয়াবত্তা, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস, এগুলি অর্জন করায়, ক্ষমা, এগুলি অর্জন করায় ভারতীয়দের মূল রীতি নীতি এবং ভারতীয়দের ভারতীয়ত্বে পৌঁছাবার মূল চাবিকাঠি আমার মনে হয় নিবেদিতা সেইটাকেই ধরার চেষ্টা করেছেন, অবশেষে ধরেও ফেলেছেন। তার কথাগুলির মধ্য থেকে, তার লেখাগুলির মধ্য থেকে আমি অন্তত সেগুলি মনে করি, আমরা যদি সভ্যতার চরম উৎকর্ষতা কি তা বুঝতে পারি, তবে আমরা মনে করি আমরা সকলেই এ ব্যাপারে একই সিদ্ধান্তে পৌঁছাবো যে আত্মসংযম অভ্যাসই কিন্তু সভ্যতার ভিত্তি। যেটি বলছিলাম, এটি আমার কথাগুলির মধ্যে, নিবেদিতার কথাগুলির মধ্যে সামঞ্জস্য আছেই আছে। এই অভ্যাসই মানুষকে পশুত্ব থেকে দেবত্বে উন্নীত করে। স্বামীজির চিরপরিচিত সেই কথা, ছিলাম পশু, হলাম মানুষ, হব দেবতা। এটি আমাদের উদ্দেশ্য, এটি আমাদের লক্ষ্য, এটি আমাদের অ্যাম্বিশন। নিবেদিতা সেই লক্ষ্যেই তার অবিরাম পথ চলা। নিবেদিতার ভারত দর্শনের এই চাবিকাঠি তাকে ভারতবর্ষের ঐশ্বরীয় সত্তাগুলির পাশে বসিয়ে পূজার আসনে শোভাবর্ধন করেছে আজ। নিবেদিতা, নিবেদিতা, নিবেদিতা। আজ এই পর্যন্তই। নিবেদিতার ভারত দর্শনের, ভারতীয় সংস্কৃতিতে নিবেদিতার চিন্তা ভাবনাগুলোর এক একটা দিককে আমি তুলে ধরার চেষ্টা করছি। আরও দুদিন হয়তো এই সংস্কৃতির দিকটাকে আলোচনা করে অন্য প্রসঙ্গে আসব। সকলের প্রতি শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা এবং ধৈর্য, অপেক্ষার প্রত্যেকের মনের মধ্যে জিজ্ঞাসার চিহ্নের মধ্যে আমি যেন থাকতে পারি, এই প্রার্থনা। অসতෝ মা সদ্গময়, তমসෝ মা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতম গময়, আবির্ময়েধি
ওং শান্তি 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 হরি ওং তৎসৎ।